যে কোনো একদিকে ঢুকাবে, ঠিক আছে। এই উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন দুইটা কারে দিয়ে দিবে? ইউবি কুইননকে দিয়ে দিবে। হে এভরিওয়ান, কি অবস্থা? এই দেখ আমার কাছে কিন্তু লেজার আছে, হ্যাঁ, একেবারে চোখ কিন্তু কানা করে দিমু, একদম কানা করে দিমু, ঠিক আছে। হে এভরিওয়ান, কি অবস্থা সবার? গত ক্লাসে আমরা সবচেয়ে কঠিন সাইকেল ক্রেবস চক্র নিয়ে আলোচনা করছি। আজকে আমরা এসে পড়েছি শ্বসনের সবচেয়ে লাস্ট ধাপ, সবাদ শ্বসনের সবচেয়ে লাস্ট ধাপ, সেটা হলো কি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন নিয়ে। তো আজকে আমরা একদম লাস্ট ধাপ নিয়ে কথা বলবো, একদম কবর খুইরা শ্বসনকে একদম মাটি দিয়ে দিব আজকে সারা জীবনের মতো, ঠিক আছে। দেখো, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হলো একটা কনভার্সন সিস্টেম, যেখানে নাকি এনার্জি কারেন্সি বা জৈব মুদ্রা তৈরি হয়। খেয়াল করো, এনার্জি কারেন্সি বা জৈব মুদ্রা মানে কি? আমাদের বাংলাদেশের কারেন্সি কি বলো তো? বাংলাদেশের মুদ্রা কি? টাকা। ইউএস এর মুদ্রা কি? ডলার, ইউএস ডলার। বাংলাদেশে যদি তুমি ইউএস ডলার দিয়ে কিছু কিনতে চাও, তাহলে কি বাংলাদেশে তোমার দোকানদার কিছু দিবে? দিবে না। ইউএসএতে যায় যদি তুমি টাকা দিয়ে কিছু কিনতে চাও, দিবে? দিবে না। তুমি যদি বাংলাদেশের ডলার নিয়ে আসো, তাহলে তোমার কি করতে হবে? সেই ডলারটাকে আগে টাকায় কনভার্ট করতে হবে, কারণ বাংলাদেশে কি চলে? টাকাই চলে। তেমনি ভাই আমাদের বডিরে যদি তুমি বাংলাদেশ ভাবো, তাহলে এটিপি হইল টাকা। আমাদের বডি এনার্জি হিসেবে শুধু এটিপিকেই ইউজ করতে পারে। এই কারণেই এটিপিকে বলা হয় জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কারেন্সি। এই কারণে ভাইয়া NADH আর FADH2 এদের মধ্যেও কিন্তু অনেক শক্তি আছে। আমরা কি জানি? এটিপির মধ্যে এনার্জি আছে, এরকম NADH আর FADH2 এর মধ্যেও কিন্তু অনেক শক্তি আছে। এই NADH আর FADH2 কিন্তু সবাদ শ্বসনের ক্রেবস চক্র ধাপে, গ্লাইকোলাইসিস ধাপে, অ্যাসিটাইল কোয়ে ধাপে তৈরি হয়, ঠিক আছে। এগুলোর মধ্যেও ভাইয়া অনেক শক্তি সঞ্চিত আছে, কিন্তু এই শক্তিটা কি আমাদের বডি ইউজ করতে পারবে? না। কারণ কি? এই NADH আর FADH2 এরা হইল ভাইয়া আমাদের বডির জন্য ডলার, ঠিক আছে। এদের অনেক শক্তি আছে, ঠিক আছে, বাট এটা আমাদের বডি অ্যাকসেপ্ট করে না। আমাদের বডি, আমি কি বলছি, আমাদের বডি হলো বাংলাদেশ। সো সেই হিসেবে আমাদের বডিতে কোন কারেন্সিটা চলে? এটিপি কারেন্সি চলে, ঠিক আছে। সো তুমি যদি NADH আর FADH2কে ডলার হিসেবে চিন্তা করতে পারো, ইউএস ডলার হিসেবে চিন্তা করতে পারো, এদের মধ্যে অনেক ভ্যালু আছে বা অনেক শক্তি আছে, কিন্তু এটা আমাদের বডি ইউজ করতে পারে না। তাহলে আমাদের বডিতে তো এগুলো তৈরি হয়, তাহলে তৈরি হইলে এগুলো যদি আমরা ইউজই না করতে পারি, তাহলে এটা ওয়েস্ট না? তাহলে ভাইয়া বাংলাদেশে তুমি যদি ডলার নিয়ে আসো, তাহলে তোমার কি করতে হয়? ডলারকে টাকায় কনভার্ট করতে হয়। ঠিক আমাদের বডিতেও এই যে NADH2 আর FADH2কে আছে না, এটাকে তোমার কি করতে হবে জানো? এটিপিতে কনভার্ট করতে হবে। তোমার NADH2 আর FADH2কে ভেঙে দিলে যেই এনার্জিটা রিলিজ হয়, ওই এনার্জি দিয়ে তুমি এডিপি থেকে কি তৈরি করবা? এটিপি তৈরি করবা। অর্থাৎ ডলারকে তুমি কিসে কনভার্ট করবা? এটিপি কি? টাকায় কনভার্ট করবা। এই এটিপি বা এই যে এনার্জিটা আছে এটিপি, এইটা আমাদের বডি ইউজ করতে পারে। সো এটাই হলো ভাই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের প্রাইমারি উদ্দেশ্য, যে NADH আর FADH2 এর মধ্যেও অনেক শক্তি সঞ্চিত আছে, কিন্তু এটা আমাদের বডি ব্যবহার করতে পারে না, কারণ এটা আমাদের বডির কারেন্সি না বা মুদ্রা না। তাই তুমি কি করবা? এই শক্তিটারে মুক্ত করবা। শক্তিটারে মুক্ত করে সেটা দিয়ে তুমি কি প্রসেস করবা? এটিপি তৈরি করবা। সো এটাই হলো আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের উদ্দেশ্য। এখন খেয়াল করো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কিভাবে হয়। দেখো, এটা হলো আমাদের মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়ার বাইরের যে মেমব্রেনটা সেটারে বলে আউটার মেমব্রেন, ভিতরের যে মেমব্রেনটা সেটারে বলে ইনার মেমব্রেন। দেখো, এই ইনার মেমব্রেনের মধ্যে না ভাইয়া অনেক এনজাইম সজ্জিত থাকে, আর এই এনজাইমগুলো মিলেই গঠন করে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। আর একটা জিনিস ভাইয়া, দেখো, এটা আউটার মেমব্রেন আর এটা কি ইনার মেমব্রেন। এই দুই মেমব্রেনের মাঝখানে কি আছে? একটা স্পেস আছে না? দেখো, এটা আউটার মেমব্রেন, এটা ইনার মেমব্রেন, দুইটার মাঝখানে এই যে এখানে কি স্পেস আছে না? এই স্পেসটাকে বলে ইন্টার মেমব্রেন স্পেস। দুইটা সেলের মাঝখানে যে স্পেস আছে আমি কি বলি? ইন্টারসেলুলার স্পেস। তেমনি দুইটা মেমব্রেনের মাঝখানে যে স্পেস আছে এটাকে বলে ইন্টার মেমব্রেন স্পেস। এখন খেয়াল করো ভাইয়া, আমরা ইনার মেমব্রেনটাকে একটু পর্যবেক্ষণ করে দেখি। দেখো, ইনার মেমব্রেনের পর্যবেক্ষণ করলে তুমি এরকম একটা চিত্র দেখবা। দেখো, এইটা হইলো মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন। আমরা ইউনিট মেমব্রেন মতবাদ বা একক পর্দা মতবাদে জানছি যে সকল বায়োলজিক্যাল মেমব্রেনের গঠন সেম। সেটা কি? ফসফোলিপিড বাইলেয়ার আর কি
স্থানে স্থানে গঠিত প্রোটিন দিয়ে তৈরি। দেখো এটা কি ফসফেট হেড, লিপিড টেইল, দেখো এখানে দেখা যাচ্ছে ফসফেট হেড, লিপিড টেইল, ফসফেট হেড, লিপিড টেইল। তাহলে খেয়াল করো, এটা হলো ফসফোলিপিডের একটা লেয়ার, এটা হলো কি ফসফোলিপিডের আরেকটা লেয়ার। এই ফসফোলিপিড বাই লেয়ার, আর স্থানে স্থানে কি বিভিন্ন ধরনের প্রোটিন আছে। ইন্টিগ্রাল প্রোটিন আছে, দেখো ঝিল্লির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত, এগুলো কি ইন্টিগ্রাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিন আছে, দেখো ঝিল্লির জাস্ট এক সাইডে আছে, এটাকে কি বলবা তুমি? পেরিফেরাল প্রোটিন বলবা। সো এইরকম, এই হলো আমার ইনার মেমব্রেন। আর এই ইনার মেমব্রেনের ভিতরে কি থাকে ভাইয়া? ম্যাট্রিক্স থাকে। আর উপরের দিকে কি থাকে? ইন্টার মেমব্রেন স্পেস থাকে। আমরা কিন্তু জানি, দেখো আগে দেখাই, সাপোজ ভাইয়া এইটুকু আমি জুম করতেছি, খেয়াল করো এই ইনার মেমব্রেনের উপরের দিকে কি থাকে? ইন্টার মেমব্রেন স্পেস। আর ভিতর দিকে কি থাকে? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স থাকে। সো দেখো এই হলো আমার ভিতরের দিকে কি ম্যাট্রিক্স, আর বাইরের দিকে কি ইন্টার মেমব্রেন স্পেস। তো একটা একটা প্রোটিন নিয়ে আমরা এখন পরিচিত হব, ঠিক আছে? দেখো নাম্বার 1, এটাকে বলে ভাইয়া কমপ্লেক্স 1, এটার নাম হইলো কমপ্লেক্স 1। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এই যে প্রোটিনগুলো গঠন করছে, এই প্রোটিনগুলো কিন্তু সবগুলো যৌগিক প্রোটিন। এই যে ইন্ট্রিগাল প্রোটিনগুলো আছে ভাইয়া, এগুলো সব যৌগিক প্রোটিন, তাই এগুলাকে এক একটা কমপ্লেক্স বলে। কমপ্লেক্স মানে যৌগিক। সো প্রথম যে প্রোটিনটা সেটাকে বলবা কি? কমপ্লেক্স 1। সেকেন্ড প্রোটিনটাকে বলবা কমপ্লেক্স 2। থার্ড যেটা আছে এটাকে বলবা কমপ্লেক্স 3। ফোর্থ যেটাকে আছে বলবা কমপ্লেক্স 4। আর ফিফথ যেটা আছে এটাকে বলবা কমপ্লেক্স 5। এই কমপ্লেক্স 5টা ভাইয়া তোমাদের বইয়ে দেওয়া নাই, বাট এটা অনেক সময় বলা হয় যে কমপ্লেক্স 5, এই এটিপি সিনথেসটাকে কমপ্লেক্স 5 বলা হয়। সো প্রথম প্রোটিনটা বা কমপ্লেক্স 1 এর নাম কি? NADH ডিহাইড্রোজিনেস। NADH ডিহাইড্রোজিনেস মানে কি ভাইয়া? সে NADH এর ডিহাইড্রোজিনেশন করবে। অর্থাৎ NADH এর ডিহাইড্রোজিনেশন মানে কি ভাইয়া? NADH থেকে একটা হাইড্রোজেন বের করে নিবে। ডিহাইড্রোজিনেশন, ডি মানে ডিলিট, ডি বলতে কি বোঝায়? ডিলিট বোঝায়। তাহলে NADH এর ডিহাইড্রোজিনেশন মানে কি? NADH থেকে একটা হাইড্রোজেন ডিলিট করে দেওয়া। তাহলে দেখো ভাইয়া, NADH ডিহাইড্রোজিনেস একটা এমন একটা এনজাইম যে নাকি NADH থেকে একটা হাইড্রোজেন বের করে ফেলে, যার কারণে সেটা কিসে কনভার্ট হয়? NAD প্লাস হাইড্রোজেন আর কি ইলেকট্রনে কনভার্ট হয়। সো এইটা হইলো NADH এর ডিহাইড্রোজিনেসের কাহিনী। সেকেন্ড যে কমপ্লেক্সটা আছে এটাকে বলে সাকসিনেট ডিহাইড্রোজিনেস। মনে রাখবা ভাইয়া, সাকসিনেট ডিহাইড্রোজিনেস না ভাইয়া, অ্যাকচুয়ালি FAD কে ভাঙতে পারে। সাকসিনেট ডিহাইড্রোজিনেস কাকে ভাঙতে পারে ভাইয়া? FAD কে ভাঙতে পারে। এইখানে ভাইয়া FAD ভেঙে যায়। এই যে সাকসিনেট ডিহাইড্রোজিনেস, এখানে FADH2 ভেঙে FAD তে কনভার্ট হয়। আর কি কি রিলিজ হয়? দুইটা H+ রিলিজ হবে, আর কি দুইটা ইলেকট্রন রিলিজ হবে। আচ্ছা এখন দেখো ভাই, এই যে ওই হলুদ বর্ণের যে যৌগটা আছে এটার নাম কি? এটার নাম হলো ভাই ইউবিকুইনন। আমি বলছি ভাইয়া, যে কোনো জিনিসের সাথে কুইনন থাকলেই বুঝবা কি ওইটা একটা লিপিড। এটাও একটা লিপিড। এটা ভাইয়া ইলেকট্রন বাহক হিসেবে কাজ করে। এইরকম ইলেকট্রন বাহক আমরা ফটোফসফোরাইলেশনের সময়ও দেখছি। এরপরের যে প্রোটিনটা আছে ভাইয়া, এই প্রোটিনটার নাম কি? এই যে লাল বর্ণের প্রোটিন। আমি বলছি ভাইয়া, লাল বর্ণের প্রোটিন কিন্তু এই চ্যাপ্টারে একটাই আছে। এই প্রোটিনটার নাম কি? সাইটোক্রোম প্রোটিন। ঠিক আছে, এটা আমরা লুন্ডেগরের মতবাদে পড়ছি, ফটোফসফোরাইলেশনে পড়ছি, আরও অনেক জায়গায় পড়ছি। তো এই যে কমপ্লেক্স 3টা আছে ভাইয়া, এটা কি? কমপ্লেক্স 1, এটা হলো কমপ্লেক্স 2, এটা হলো কমপ্লেক্স 3। এই কমপ্লেক্স 3 এর যে সাইটোক্রোম প্রোটিনটা আছে এটার নাম হলো ভাইয়া সাইটোক্রোম রিডাকটেস। ঠিক আছে, কেন নাম সাইটোক্রোম রিডাকটেস হয়েছে এটা আমি অবশ্যই বলবো। আর এইখানে যে কমপ্লেক্স 4 এর প্রোটিনটা আছে এটাও কি ভাইয়া সেম টু সেম দেখতে না? এটাও লাল, এটাও লাল। তাহলে এটা যদি সাইটোক্রোম প্রোটিন হয়, এটাও সাইটোক্রোম প্রোটিন হবে। আমরা জানি সাইটোক্রোম প্রোটিন লাল বর্ণের হয়। আচ্ছা, কিন্তু এই প্রোটিনটার নাম হলো সাইটোক্রোম অক্সিডেস। কেন সাইটোক্রোম অক্সিডেস হয়েছে সেটাও আমি অবশ্যই বলবো। আর এই যে ভাইয়া ছোট দেখা যাইতেছে, এটা হলো সাইটোক্রোম C। এটা হলো জাস্ট একটা একক প্রোটিন। ঠিক আছে, সাইটোক্রোমের একটা ইউনিট। এটা হলো ভাইয়া ইলেকট্রন বাহক হিসেবে কাজ করে। আর ভাইয়া এটা এটিপি সিনথেস, এটা নিয়ে ভাইয়া আমি অনেক কিছু বলছি, যে এটার দুইটা পার্ট থাকে। হলুদ কালারটা এনজাইম পার্ট, নিচের পার্টটা মোটর পার্ট। এটা মোটরের মতো কি ঘুরতে পারে যখন হাইড্রোজেন এটা ভিতর দিয়ে যায়। এটা হলো হাইড্রোজেন আয়ন চ্যানেল হিসেবে কাজ করে। যখন হাইড্রোজেনের ভিতর দিয়ে যায় তখন এটা মোটরের মতো ঘুরে, আর ওই ঘূর্ণন শক্তিকে কাজে লাগে এই এনজাইম অংশ কি এটিপি তৈরি করে। সো চলো আমরা এখন শুরু করি। খেয়াল করো, প্রথমে কি বলছি? এই কমপ্লেক্স 1 এর নাম কি? NADH ডিহাইড্রোজিনেস। NADH ডিহাইড্রোজেনের কাজ কি? NADH কে ভেঙে ফেলা, অর্থাৎ NADH থেকে একটা হাইড্রোজেন বের করে নেওয়া। NADH থেকে যখন তুমি একটা হাইড্রোজেন বের করে নিবা তখন এটা NAD তে কনভার্ট হবে। দেখো এটা NAD, আর এই হাইড্রোজেন যেহেতু বের করে নিছো এই হলো 2H+। আর এইখানে আমাদের দুইটা উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন পাই। আমি এটা ভাঙলে কি পাই? হাইড্রোজেনও পাই দুইটা, আর কি দুইটা উচ্চ শক্তি সম্পন্ন
ইলেকট্রন পাই। এই দুইটা কেন উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন পাই? কারণ ভাই NaDH এর মধ্যে কি অনেক শক্তি সঞ্চিত থাকে না? তুমি যখন এটা ভাঙবা তখন শক্তি রিলিজ হবে এবং ওই শক্তিটা অ্যাকচুয়ালি ইলেকট্রন আকারে কি হয়, রিলিজ হয়। অর্থাৎ ইলেকট্রনের মধ্যে সেই শক্তিটা সঞ্চিত থাকে এবং ইলেকট্রন রিলিজ হয়, সেই শক্তিটা নিয়েই রিলিজ হয়, ঠিক আছে? সো দেখো এই ইলেকট্রন এখন চলে যাবে কার কাছে? NaDH ডিহাইড্রোজিনেজের কাছে। কারণ অ্যাকচুয়ালি NaDHটা না ভাই এই যে এখানে বাইরে ভাঙে না, এটা এই এলাকার ভিতরেই ভাঙে। অর্থাৎ এই প্রোটিনটার মধ্যেই এই NaDH এভাবে ভেঙে যায় এবং দুটা ইলেকট্রন রিলিজ হয়। সো এই ইলেকট্রনটা কই আছে? NaDH ডিহাইড্রোজিনেজের কাছেই আছে। এখন খেয়াল করো এই NaDH ডিহাইড্রোজিনেজ কি হিসেবে কাজ করে জানো? প্রোটন পাম্প হিসেবে কাজ করে। কি হিসেবে? প্রোটন পাম্প হিসেবে। সো প্রোটন পাম্প মানে কি আমরা জানি? প্রোটন পাম্প মানে হলো এমন একটা ইন্টিগ্রাল প্রোটিন যারে যদি তুমি শক্তি দাও তাহলে সে কি পাম্প করে হাইড্রোজেন ভিতর থেকে বাইরে অথবা বাইরে থেকে ভিতরে কি ঢুকাইতে পারবে, যে কোনো একদিকে ঢুকাবে, ঠিক আছে? এ হইলো কি করে? ইলেকট্রনের শক্তিটা অ্যাবজর্ব করে, ইলেকট্রনের শক্তিটা ইউজ করে সে কি করে এই ভিতর থেকে প্রোটনগুলা পাম্প করে এই যে বাইরের দিকে নিয়ে গেল, ঠিক আছে? খেয়াল করো এই ইলেকট্রনের শক্তিটা ইউজ করে এই মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের যে প্রোটন আছে এই প্রোটন পাম্প করে কই নিয়ে যায়? বাইরের দিকে নিয়ে যায়। এখন ইলেকট্রনের শক্তিটা ভাইয়া ইউজ করে ফেললে এই উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রনটা কিসে কনভার্ট হয়? নিম্ন শক্তি সম্পন্ন ইলেকট্রনে কনভার্ট হয়। দেখো আগে ভাইয়া জল করতেছিল কিন্তু এখন কিন্তু আর জল কি করতেছে না। কারণ কি? তুমি এই যে প্রোটন পাম্প করছো, প্রোটন এখানে বাইরের দিকে নিছো, তাহলে কি ইলেকট্রনের শক্তিগুলো ইউজ করছো, এই ইউজ করেই তো পাম্পিং অ্যাকশনটা করছো। তুমি যে এই যে ধাক্কা এর বাইরের দিকে নিলা, ধাক্কাইতে কি লাগে? শক্তি লাগে না? শক্তিটা কই থেকে আসছে? এই ইলেকট্রনের থেকে আসছে। দ্যাটস ওয়াই ইলেকট্রনটা নিম্ন শক্তি সম্পন্ন ইলেকট্রনে কনভার্ট হইলো। এখন আসো ভাই FADH2। আমরা জানি FADH2 কই ভাঙে? সাকসিনেট ডিহাইড্রোজিনেজে ভাঙে। সাকসিনেট ডিহাইড্রোজিনেজ কি করে? FADH2 কে ভেঙে দেয়। FADH2 কে ভেঙে দিলে তুমি কি পাবা? এই FAD পাবা, দুইটা হাইড্রোজেন পাবা, আর কি পাবা? সেম দুইটা উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন পাবা। আর যেহেতু এই ভাঙনটা কই হয়? এই ভাঙনটা কি এই ম্যাট্রিক্সে হয় না, এটা হলো এই প্রোটিনের মধ্যে হয়। এই প্রোটিনের ভেতরে FADH2 যায়, তারপরে এই প্রোটিনটা FADH2 কে ভেঙে দেয় এবং দুইটা উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন এই প্রোটিনের মধ্যে কি হয়? রিলিজ হয়, ঠিক আছে? এখানে কিন্তু আমি বাইরে দেখাইছি, অর্থাৎ দেখাইছি যে ম্যাট্রিক্সে এই ঘটনা, বাট এটা না, এই পুরা ঘটনাটা কই হয়? এই প্রোটিনের ভিতরে সংগঠিত হয়। এখন খেয়াল করো এর কাছে সাকসিনেট ডিহাইড্রোজিনেজের কাছে কি দুইটা উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন আছে, কিন্তু ভাই খেয়াল করো সাকসিনেট ডিহাইড্রোজিনেজ কি ইন্টিগ্রাল প্রোটিন? এটা কিন্তু ইন্টিগ্রাল প্রোটিন না। এটা কি ঝিল্লির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত? নো, এটা শুধু ঝিল্লির এক সাইডে আছে। তো যেই সব প্রোটিনগুলো ভাইয়া ঝিল্লির এক সাইডে থাকে ওই সব প্রোটিনগুলোকে আমরা বলি পেরিফেরাল প্রোটিন। আর পেরিফেরাল প্রোটিন কখনোই ভাইয়া পাম্প হিসেবে কাজ করতে পারে না। যদি পাম্প তৈরি করতে হয় তাহলে তোমার রাস্তা তৈরি করতে হবে এইখান থেকে এই পর্যন্ত। সো এইখান থেকে এই পর্যন্ত মানে ঝিল্লির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত রাস্তা তৈরি করতে হলে তোমার অবশ্যই ঝিল্লির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত হইতে হবে, কিন্তু এটা কিন্তু সেই অবস্থায় এখন নাই। সো এই দুইটা উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন দিয়ে কি করবে? কিছুই করতে পারবে না। তাই সে কি করবে? ইউবি কুইননকে দিয়ে দিবে। এই উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন দুইটা কারে দিয়ে দিবে? ইউবি কুইননকে দিয়ে দিবে। এই ইউবি কুইনন উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন দুইটা বহন করে কার কাছে নিয়ে যাবে? সাইটোক্রোম রিডাক্টেজের কাছে নিয়ে আসবে। আচ্ছা, এইখানে কিন্তু দেখা যাচ্ছে ভাইয়া ইউবি কুইনন দুইটা ইলেকট্রন একসাথে বহন করে নিয়ে আসছে সাইটোক্রোম রিডাক্টেজের কাছে, বাট এইরকম অ্যাকচুয়ালি হয় না। ইউবি কুইনন অ্যাকচুয়ালি একটা করে ইলেকট্রন নিয়ে আসে, অর্থাৎ প্রথমে একটা উচ্চ শক্তি সম্পন্ন নিয়ে আসে, পরে আরেকটা উচ্চ শক্তি সম্পন্ন নিয়ে আসে। বাট আমরা টাইম সেভ করার জন্য জাস্ট একসাথে অ্যানিমেশনটা দেখাইছি। আচ্ছা, এখন খেয়াল করো এই যে সাইটোক্রোম রিডাক্টেজ ভাইয়া, এইটার কাজ কি ভাইয়া? এইটাও ভাইয়া প্রোটন পাম্প হিসেবে কাজ করে। এটাও কি করে? এই ইলেকট্রনের শক্তি ইউজ করে কি করে? এই ম্যাট্রিক্স থেকে কিছু প্রোটন বাইরের দিকে বের করে দেয়। তবে এখানে ক্যাচটা হইল সে দুইটা ইলেকট্রনের শক্তি ইউজ করে না, সে অনলি একটা ইলেকট্রনের শক্তি ইউজ করে, কারণ দুইটা ইলেকট্রনের শক্তি ইউজ করার মতো ক্যাপাসিটি ওর মধ্যে নাই। দেখো এই প্রোটিনটা অনেক বড় লাগতেছে না, তাই এটা দুইটা ইলেকট্রনের শক্তি ইউজ করতে পারে, বাট এটা অনলি একটা ইলেকট্রনের শক্তি ইউজ করে প্রোটন পাম্প করে বাইরের দিকে নেয়, তাই অনলি একটা ইলেকট্রন শক্তি হারায়। আরেকটা ইলেকট্রন কিন্তু শক্তি এখনো হারায় নাই, সে অনলি একটা ইলেকট্রনের শক্তি ইউজ করতে পারে। সো তারা কি করলো? এআরএ কি করলো বলতো? হাইড্রোজেনগুলো নিয়ে কি বাইরের দিকে নিল। বাইরের দিকে বলতে ম্যাট্রিক্স থেকে তারা কই নিল? ইন্টারমেমব্রেন স্পেসে নিল। সো খেয়াল করো ভাই, ইন্টারমেমব্রেন স্পেসে কিন্তু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বাড়তেছে, অর্থাৎ এই জায়গায় একটা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হইতেছে। হাইড্রোজেন আয়ন যদি পজিটিভ চার্জ, তাহলে তড়িৎ চার্জের একটা পার্থক্য তৈরি হইতেছে, এইখানে পজিটিভ চার্জ বাড়তেছে, এটা হলো ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট। আবার হাইড্রোজেন আয়ন তো যেহেতু একটা সাবস্টেন্স, এইখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেশি, এইখানে কম,
কারণ কি এইখান থেকে আমি নিয়ে তো ওই দিকেই নিয়ে যাইতেছি, তাহলে এখানে ঘনমাত্রা কি হবে, বাড়বে। তাহলে এটা কেমিক্যাল গ্রেডিয়েন্ট, দুইটার একসাথে কি বলে, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। এটা আমরা আগেও আলোচনা করছি। এখন খেয়াল করো ভাইয়া, এইখানে তারপরে কি হবে, এই যে সাইটোক্রোম সিতে ইলেকট্রনটা যাবে, সাইটোক্রোম সি এই ইলেকট্রন বহন করে নিয়ে আসবে কার কাছে জানো, সাইটোক্রোম অক্সিডেজের কাছে। দেখো এই কমপ্লেক্স 3 এর নাম কি ছিল, সাইটোক্রোম রিডাক্টেস, আর কমপ্লেক্স 4 এর নাম কি, সাইটোক্রোম অক্সিডেস। সো সাইটোক্রোম অক্সিডেস কি করবে, এই ইলেকট্রনটা গ্রহণ করবে, গ্রহণ করার পরে সে কি করবে, এই আরেকটা ইলেকট্রন গ্রহণ করবে, মানে এইভাবে, এই যে এই কারণে এইটাকে বলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। একটু খেয়াল করো, এর কাছে কি এরকম ইলেকট্রন ছিল, সাইটোক্রোম সি একটা ইলেকট্রন নিল, তাই না, নিয়ে হইলো পরের বাহুকে নিল, আবার এই দেখো ইউবিকুইনন এখান থেকে আরেকটা ইলেকট্রন নেয়, ঠিক আছে, এবং তারা কি পরের বাহুকে নিয়ে যায়। দেখছো ইলেকট্রনগুলো কি বহন করে পরের বাহুকে নিয়ে যেতেছে, তাহলে ট্রান্সপোর্ট করে পরিবহন করে পরের প্রোটিনে নিয়ে যাইতেছে। তাহলে এভাবে কি ইলেকট্রনের একটা ট্রান্সপোর্ট হইতে থাকে না, এই কারণে এটাকে বলে কি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এখন এরপরে খেয়াল করো ভাইয়া, এর কাছে কি আছে, এই যে এই সাইটোক্রোমের কাছে কি একটা উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন আছে। সো সেই ইলেকট্রনের শক্তি ইউজ করে সে প্রোটন পাম্প করে বাইরের দিকে প্রোটন নিয়ে যাবে, আবার সেই সেম কাহিনী, যার কারণে এর শক্তি হয়ে কমে কি হবে, নিম্ন শক্তি সম্পন্ন হবে। এরপরে ফাইনালি কি এই পরিবহনটা আরও জারি থাকবে, এবং ফাইনালি সাইটোক্রোম সি সবগুলো ইলেকট্রন পরিবহন করে নিয়ে এই যে ধরো এইখানে জমা করলো, এই সাইটোক্রোমের নিচে ধরো জমা করলো। তাহলে মোট কয়টা ইলেকট্রন এই জায়গায় জমা হইলো ভাইয়া, 4টা ইলেকট্রন জমা হইলো। এখানে কয়টা হাইড্রোজেন আছে ভাইয়া, 2টা, আর কয়টা, 2টা, তাই না, 4টা। তাহলে মোট কয়টা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন আছে। এর সাথে ধরো একটা অক্সিজেন যুক্ত করে দিবা, তখন এটা কিসে কনভার্ট হবে, পানিতে কনভার্ট হবে। তাহলে খেয়াল করো, আমরা যে পড়ি যে সবাত শ্বসনে অক্সিজেনের দরকার হয়, কখন অক্সিজেনের দরকার হয়, এখন অক্সিজেনের দরকার হয়। এখন বলতে কখন, এখন বলতে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের একদম শেষের দিকে। অক্সিজেনের দরকার কি গ্লাইকোলাইসিসে হয় না, অ্যাসিটাইল কোয়েতে হয় না, ক্রেবস চক্রে হয় না, কখন দরকার হয়, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে এই যে অক্সিজেনটা দরকার হয় ইলেকট্রন গ্রহণ করে পানি তৈরি করার জন্য। এছাড়া আর কোথাও কিন্তু অক্সিজেন দরকার হয় না। সো এই প্রসেসটা চালু রাখার জন্য তোমার কি দরকার, অক্সিজেন দরকার। এখন দেখো সব কিছুই ঠিক আছে, সব কিছুই হয়ে গেছে। এইখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বাড়ার কারণে কি এই জায়গায় হাইড্রোজেন আয়নের একটা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট সৃষ্টি হয়েছে। তাহলে তার মানে কি এইখানে হাইড্রোজেন আয়ন বেশি, এইখানে কি কম, তাহলে হাইড্রোজেন আয়নগুলো কি এই সাইডে আসতে যাবে, এই সাইডে আসবে কি দিয়ে, তাদের জন্য কি রাস্তা আছে, আছে, এই যে দেখো এটিপি সিনথেস। এটিপি সিনথেস হলো একটা হাইড্রোজেন আয়ন চ্যানেল হিসেবে কাজ করে। এই হাইড্রোজেন আয়নগুলো এটার ভিতর দিয়ে ঢুকে এখানে আবার আইসা পড়ে। যখন নাকি হাইড্রোজেন আয়নগুলো এটার ভিতর দিয়ে ঢুকতে থাকে তখন এটা কি করতে থাকে, এরকম ঘুরতে থাকে। ঘুরলে কি হয়, ঘূর্ণন শক্তি তৈরি হয়, এবং ফাইনালি ওই ঘূর্ণন শক্তিকে কাজে লাগে এই এনজাইমেটিক পার্ট এডিপি থেকে কি তৈরি করে, এটিপি তৈরি করে। দেখো আমি আবার বলি, এইখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কি হয়েছে, বেশি হয়ে গেছে, আর এইখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কি কম, এই কম্পার্টমেন্টে বেশি, এই কম্পার্টমেন্টে কম। তাহলে আমরা কি জানি, ব্যাপন প্রক্রিয়ায় বেশি ঘনমাত্রা থেকে কম ঘনমাত্রায় আসতে চায়। তাহলে এইখানের যে হাইড্রোজেন আয়নগুলো আছে ওগুলো কি এই সাইডে আসতে চায়, এইখানে আসতে চায়। বাট কাহিনী হলো তোমার তো এই যে আসার জন্য কি তৈরি করা লাগবে, একটা রাস্তা তৈরি করা লাগবে। সে তো আর চাইলেই সেল মেমব্রেন ভেদ করে আসতে পারবে না, তাই না, তার আসার জন্য একটা রাস্তা তৈরি করা লাগবে। এই রাস্তাটা কোনটা, এই যে রাস্তাটা হলো এই যে এটিপি সিনথেস। এই এটিপি সিনথেসের ভিতর দিয়ে এই হাইড্রোজেন আয়নগুলো আসে, এই ইন্টারমেমব্রেন স্পেস থেকে এই ম্যাট্রিক্সে হাইড্রোজেন আয়নগুলো যাত্রা করে। এখন যখন নাকি ভাই যাত্রা করে তখন কি হয়, এই হাইড্রোজেন আয়নের একটা গতিশক্তি তৈরি হয় না, এই যে যাত্রা করলো, এই যে স্পিডে যাত্রা করলো, তখন কি হাইড্রোজেন আয়নের একটা গতিশক্তি তৈরি হয়। ওই গতিশক্তির কারণে ভাই এই এটিপি সিনথেস যে এনজাইমটা আছে এটা না মোটরের মতো ঘুরতে থাকে। সো ঘূর্ণন শক্তি যে তৈরি হয়, ঘূর্ণন শক্তির কারণে এরা এইভাবে এরকম কাছাকাছি আসে, এবং ইনঅর্গানিক ফসফেট আর হলো তোমার এডিপির মিলনে কি তৈরি হয়, এটিপি তৈরি হয়। সো এভাবেই খেয়াল করো কি করলাম আমি, NADH ভেঙে FADH2 ভেঙে যে শক্তিটা রিলিজ হলো ওই শক্তিটা ইউজ করে আমি এটিপি তৈরি করলাম। এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের আরেকটা নাম হলো অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন মানে কি, এটা আমরা আগেই জানি যে কোনো কিছুর সাথে ফসফেট যুক্ত করাকে কি বলে, ফসফোরাইলেশন। দেখো এখানে কিন্তু ফসফোরাইলেশন হয়েছে, এই এডিপির সাথে কি যুক্ত হয়েছে ভাইয়া, একটা ফসফেট যুক্ত হয়েছে, এডিপির সাথে একটা ফসফেট যুক্ত হয়ে কি তৈরি হয়েছে, এটিপি তৈরি হয়েছে। সব ফসফোরাইলেশন হয়েছে। অক্সিডেটিভ ফসফোরাইলেশন কেন বলে, খেয়াল করো, এইখানে কিন্তু NADH আর FADH2 এর কিন্তু অক্সিডেশন হয়েছে। অক্সিডেশন মানে কি বলতো, অক্সিডেশন মানে হলো অক্সিজেন যুক্ত করা অথবা হাইড্রোজেন বিয়োগ করা। খেয়াল করো এখানে কি NADH এর হাইড্রোজেন বিয়োগ করে আমি এটাকে কিসে কনভার্ট করছি, NAD তে কনভার্ট করছি। তার মানে কি এখানে NADH এর কি হয়েছে, জারণ হয়েছে, অক্সিডেশন হয়েছে না বিজারণ হয়েছে,
অবশ্যই অক্সিডেশন হয়েছে, কারণ এর থেকে আমি হাইড্রোজেনটা কি বের করে নিয়ে আসছি। কোনো একটা জিনিস থেকে হাইড্রোজেন বের করে নেওয়া মানে কি করা, জারণ করা। তো দেখো NaDH থেকেও বের করছি, এই FADH2 থেকে ওই হাইড্রোজেনটা বের করে এটারে FAD তে কনভার্ট করছি। তাহলে এখানে NaDH আর FADH এর কি ঘটছে, অক্সিডেশন ঘটছে বা জারণ ঘটছে। এবং NaDH আর FADH এর অক্সিডেশনের কারণে এই জায়গায় ফসফোরাইলেশন ঘটছে, অর্থাৎ ফসফেট যুক্ত হয়ে ATP তৈরি হয়েছে। আচ্ছা, এখন আরেকটা লাস্ট কথা হইলো ভাইয়া, এই যে কমপ্লেক্স 3 কে কেন আমরা সাইটোক্রোম রিডাক্টেজ বলতেছি আর কমপ্লেক্স 4 কে কেন আমরা অক্সিডেজ বলতেছি? দেখো এটাকে আমরা কি বলতেছি, সাইটোক্রোম রিডাক্টেজ, তাই না? আর এটাকে বলতেছি কি, সাইটোক্রোম অক্সিডেজ। এটার লজিকটা কি ভাইয়া খেয়াল করো, এটাকে সাইটোক্রোম রিডাক্টেজ কেন বলতেছি খেয়াল করো তো। এর কাছে কি ইলেকট্রন ছিল না, ইলেকট্রনটা পরে কার কাছে গেছে, সাইটোক্রোম সি এর কাছে গেছে। তাহলে দেখো এ কি করতেছে, সাইটোক্রোম সি কে ইলেকট্রন দিতেছে। তাহলে এ সাইটোক্রোম সি কে কি জারণ করতেছে না বিজারণ করতেছে বলো তো? কোনো কিছুকে ইলেকট্রন দেওয়া মানে সেই জিনিসটাকে কি করা, বিজারণ করা, কারণ ওর জারণ সংখ্যা কমে যাবে। কোনো একটা কিছুকে ইলেকট্রন দেওয়া মানে ওই জিনিসটাকে কি করা, বিজারণ করা। তাহলে দেখো এই যে প্রোটিনটা আছে, লাল বর্ণের প্রোটিনটা, এটা কি সাইটোক্রোম সি কে ইলেকট্রন দিতেছে, তার মানে এটা কি সাইটোক্রোম সি কে কি করতেছে, বিজারণ করতেছে। এই কারণে একে বলা হয় রিডাক্টেজ, কারণ রিডাকশন মানে কি, বিজারণ। আবার দেখো এই প্রোটিনটা কি করতেছে, এইটা কি সাইটোক্রোম সি এর থেকে ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করতেছে, অর্থাৎ সাইটোক্রোম সি এর কাছ থেকে ইলেকট্রন নিয়ে নিচ্ছে। আমি যখন কোনো একটা কিছু থেকে ইলেকট্রন নিব তখন সেটাকে কি করব, সেটাকে জারণ করব ভাইয়া। কোনো একটা কিছু থেকে ইলেকট্রন নেওয়া মানে সেটার জারণ ঘটানো। তাহলে দেখো এই প্রোটিনটা যেহেতু সাইটোক্রোম সি থেকে ইলেকট্রন নিতেছে, তার মানে কি সাইটোক্রোম সি এর কি ঘটতেছে, জারণ ঘটতেছে। এই কারণে লেখা ভাইয়া সাইটোক্রোম অক্সিডেজ। বুঝতে পারছো সবাই? সো এটাই ছিল ভাইয়া আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নিয়ে আলোচনা। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা ভাইয়া বোঝা কিন্তু খুবই ইজি। এটা অনেকটা ফটোফসফোরাইলেশন পড়ছিলা তোমরা, অচক্রিয় ফটোফসফোরাইলেশন, ওইটার অনেকটা বিপরীত রূপ এটা। দেখো অচক্রিয় ফটোফসফোরাইলেশনে কি এটিপি সিনথেসটা ওই দিকে মুখ করেছিল, এখানে বিপরীত দিকে। এই কারণেই আমরা বলি ভাইয়া শ্বসন আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়া একে অপরের বিপরীত। এটা হলো শ্বসন প্রক্রিয়ার ক্ষেত্রে এটিপি সিনথেস নিচের দিকে আর ফটোফসফোরাইলেশনের ক্ষেত্রে উপর দিকে। এটা কিন্তু আমরা ওইখানেই পড়ছিলাম। আর ওইটার সাথে কিন্তু ভাইয়া এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের অনেকটাই মিল আছে। সো তোমরা কিন্তু অ্যানালজি করতে পারো, অর্থাৎ জিনিসটা মিলায়ে পড়তে পারো। তোমাদের যদি ভাইয়া কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা ভাইয়া। আমরা ডাউট ক্লিয়ার করার 100% ট্রাই করি ভাইয়া, কোনো প্যারা নাই। তোমার যদি বইয়ে কোনো জিনিস না বুঝো পিকচার তুলে কমেন্ট সেকশনে পোস্ট করে দিবা, কোনো প্যারা নাই। আমাদের টিম থেকে অথবা আমি নিজে তোমাদের ডাউটটা সলভ করে দিব। যদি পসিবল না হয় আরেকটা ভিডিও বানাবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড ডোন্ট স্টপ সাপোর্টিং আস, ডোন্ট স্টপ সাপোর্টিং সহজ একাডেমি।